আর যেহেতু আজকে 18 তারিখ, আর কিছুক্ষণ পরে বৃহস্পতিদেব অতিচারী গতিতে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে ঢুকবেন, যদিও খুব সামান্য দিন, 46-47 দিনের জন্য। এই 18ই অক্টোবর 2025 থেকে আগামী 5ই ডিসেম্বর অবধি বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে থাকবেন, মানে 1 মাসের উপর, 1 মাসের একটু বেশি, প্রায় 1.5 মাস। এই 1.5 মাস থাকবেন। পরবর্তী ক্ষেত্রে নভেম্বরের মিডলে আবার স্টেশনারি হবেন, বক্রি হবেন, বক্রি হয়ে আবার 5ই ডিসেম্বর ব্যাক করবেন মিথুন রাশির ঘরে, অতিচারী, যার ফলে সামনেই যাবেন, পিছিয়ে বৃষ রাশির ঘরে যাবেন না। এটাই প্রবণতা আগামী 8 বছর বৃহস্পতিদেবের চলনে। কিন্তু এই 1.5 মাসের মধ্যে বেশ কিছু পরিবর্তন গ্লোবাল সিনারিওতে ঘটবে, যেটা ইমিডিয়েট এফেক্টে হয়তো আমরা বড় করে দেখতে পারবো না, কিন্তু আমার সহজ ভাষায় বলতে গেলে বলা হয় যে বেশ কিছু গ্লোবাল সিনারিও যে জায়গাগুলোর ফিতে কাটা হয়ে যাবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে যখন আগামী বছর বৃহস্পতিদেব আবার কর্কট রাশিতে পুনরায় গমন করবেন, সেখান থেকে তার অ্যাক্সেলারেশন চলতে থাকবে। আজকের যে ইভেন্টগুলো ফিতে কাটা হবে, এরকম প্রচুর গ্লোবাল ইভেন্ট আগামী দিনে আমরা দেখতে চলেছি। যেহেতু বৃহস্পতিদেব এবং শনিদেব ট্রাইনে থাকবেন, বৃহস্পতিদেব মিথুন রাশির ঘরে থাকা মানে কুম্ভ থেকে রাহুদেবের দৃষ্টি কিন্তু বৃহস্পতিদেবের ওপর ছিল। যেহেতু বৃহস্পতিদেব কর্কট রাশিতে চলে যাচ্ছেন, তার ফলে বৃহস্পতিদেবের এবার দৃষ্টি শনিদেবের ওপর গিয়ে পড়বে, যার ফলে গ্লোবালি জুডিশিয়ারি সিস্টেম থেকে শুরু করে প্রকৃতপক্ষে একটা দিশা নিরূপণের দিকে গ্লোবাল সিনারিও এগোবে। অনেক কিছু হ্যাজার্ড হবে, আমার দেশেও বেশ কিছু হ্যাজার্ডের ফিতে কাটা হয়তো হবে, এই ওভারঅল বেশ কিছু হ্যাজার্ডের ফিতে কাটা হয়তো হবে। এবং যেহেতু রবিদেব নিচস্থ অবস্থায় চলে গেছেন, কার্তিক মাস শুরু হয়ে গেছে, এবং আমার দেশের বৃষলগ্ন কর্কট রাশি স্বাধীন ভারতের, তার উপরই বৃহস্পতিদেব গিয়ে একটু পরেই গমন করবেন আগামী 1.5 মাসের জন্য, যার ফলে আমার দেশেও বেশ কিছু রিফর্মস, বেশ কিছু জায়গায় নতুন করে গণ্ডগোলের মতো গন্ধ কিন্তু বেরোবে, যেটা নেগেটিভ হবে অ্যাকচুয়ালি নভেম্বরের মিডল অনওয়ার্ডস। আর আগের দিনই যখন এখানে বৃষ্টি থামছিল না 2-3 দিন ধরে, আমি দিদিকে বলছিলাম যে একটু বৃষ্টি হচ্ছে বটে, আগামী দিনেও বোধহয় 2-1 পশলা বৃষ্টি হওয়ার দক্ষিণবঙ্গের চান্স আছে, আবহাওয়া দপ্তর যা বলেছে। তবে আমি সেদিনই কথাটা বলছিলাম যে এরপরে টোটাল ম্যাটারটা শিফট করবে কিন্তু দাক্ষিণাত্যে, অর্থাৎ সার্দার্ন ইন্ডিয়ার পার্টে। এই যে বৃহস্পতিদেবের অতিচারী গতিতে কর্কট রাশিতে থাকা, এর পরবর্তী ক্ষেত্রে পরপর যেরকমভাবে গ্রহরা পরিবর্তিত হবে, কারণ এই অক্টোবরের মিডল টু নভেম্বরের মিডলের মধ্যে মঙ্গলদেব সরবেন, বুধদেব সরবেন, শুক্রদেব তুলা রাশিতে আসবেন, বেশ কিছু ট্রানজিট হবে গ্রহদের, যেখান থেকে বছরের শুরুতেই বলা আছে যে অক্টোবরের মূলত নভেম্বর জুড়ে কিন্তু আমাদের সাউথ ইন্ডিয়ায় ব্যাপক ঝড় বৃষ্টি হবে, সেখানে ঘূর্ণাবর্ত প্রবল ঘূর্ণিঝড়ের মতো তৈরি হতে পারে নভেম্বর থেকে। হ্যাঁ, এবং তার সঙ্গে অ্যালং উইথ শ্রীলঙ্কাও তার মধ্যে কিন্তু থাকবে। বছরের শুরুতে বলা আছে ক্লিপিংস দেখাতে পারি, ঘটে যাক, তারপরে বছরের শুরুর ক্লিপিংস দেখাবো। তার কারণ বছরের শুরুতে কোনো কিছু প্রেডিক্ট করতে গেলে সারা বছরের গ্রহ নক্ষত্রের সঞ্চারকে মাথায় রেখেই কথা বলতে হয়। গরমকালে ঘেমে দিদি আমার অবস্থা খারাপ, আমি বারবার আকাশের দিকে তাকাই যে এসিগুলো চলছে কি চলছে না, দিদি আমাকে চিরকুট লিখে দেয় কৌশিকদা ঘাম মুছুন, তখনও কৌশিক দিকাশ্যপ আর সুবর্ণা দিয়ে এই মঞ্চ থেকে বলার সাহস করেন আগামী শীতে কিন্তু যথেষ্ট শীত পড়বে। হ্যাঁ, তখন তো প্রচণ্ড গরম। তার কারণ গ্রহের খেলা। গ্রহ আগাম কি আসছে দেখুন, ধনত্রয়োদশী আসবে, ভূত চতুর্দশী আসবে, দীপান্বিতা অমাবস্যা আসবে, এরপরে মকর সংক্রান্তি আসবে। এইসব সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমায় জীবন কেটে যাবে, হিন্দু ধর্মের যা আচার আছে, কিন্তু জীবনটাই কেটে যাবে, জীবনটার গড়বে না। আমরা জ্যোতিষটাকে কি অ্যাঙ্গেলে ব্যবহার করব সেটা আপনাকে আমাকে ভাবতে হবে। তা বলে কি আচার অনুষ্ঠান পালন করবেন না? 100 বার করবেন যদি আপনার মননটা সেই রকম থাকে। যদি আপনি সত্যি ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে জমকে রাবণের মতো আটকে দিতে পারেন,
তাহলেই কিন্তু ভাই দাদার কপালে সেই ভাবনা নিয়ে সেই ভাইব্রেশনটাই ক্রিয়েট করুন। ফোঁটা দিদিরাও যে এই যে টুটা পড়ে আর কি, বিবাহিত মহিলারা সাধারণভাবে, বা টিপটা পড়ে কোথায় পড়ে? আজ্ঞা চক্রে। ফোঁটাটা দিদিরা কোথায় দেন ভাইদের? একদম আজ্ঞা চক্রে। ঠিক। যেটার অ্যাক্টিভেশন হলে ভাই দাদার মধ্যেও একটা অদ্ভুত পরিবর্তন হয়। পরিবর্তন, কারণ আজ্ঞা চক্রই তো আমাদের ত্রিনয়ন, যার ফলে তো টিপটা দিদি এইখানে পড়েন। এখন ফ্যাশনে না একটু আপ ডাউন করেন আপনারা, কিন্তু অরিজিনাল তো টিপের জায়গা এটাই। সেই জন্য হোমের আহুতির পর যখন টিকা দেন পুরোহিত মশাই আপনার বাড়িতে, আপনাকে এখানেই দেন। কেন দেন? তার কারণ দিস ইজ দ্য পয়েন্ট, হিউম্যান বডি এটা সায়েন্স, এর সঙ্গে ধর্মের সম্পর্ক আছে। ধর্ম সম্পর্ক করে দিয়েছে, তুমি বোঝো না বোঝো তোমাকে আমরা অ্যাক্টিভ করলাম। দিস ইজ কল্ড হিন্দুইজম, যেখানে পড়তে পড়তে প্রত্যেকটা ছত্রে প্রত্যেকটা শব্দের মধ্যে ব্রহ্ম শুধু না, সেই বৃহৎ ব্রহ্ম যেটা সায়েন্টিফিক। করছি কেন করছি জানি না, কি করছি জানি না, তাহলে ওই আচার পালনই করব। আমার আচরণই ঠিক নেই, আমি আচার করছি, কোনো লাভ হয়নি, যার ফলে হবে না। বারবার আমি বলি অবশ্যই সব পালন করব, যদি মনে তল থেকে, আত্মার তল থেকে, হৃদয়ের তল থেকে আমাদের সেই ভাবনাটা থাকে। তাহলে আপনি যেটা করবেন যত স্পেসিফিক করুন, ছোট করুন, বড় করুন, পূর্ণ ফল আপনার কাছেই ঘুরে আসবে। আর আপনি করছেন, কেন করছেন জানেন না? আমার মেয়ের বিয়েটা হবে, আমার ছেলের বিয়েটা হবে, আমার ছেলের চাকরিটা হবে, আমার স্বামীর এই প্রমোশন হবে, ভাবনা ভালো। আপনি এমনভাবে করুন যে সেটা তাদের, আপনি ওই পুজো করেই ঘটিয়ে দিচ্ছেন, সেই ভাইব্রেশনটা ক্রিয়েট করুন তাদের জন্য। ভগবান এরম করে দাঁড়িয়ে আছেন, আপনি যত জোরে বল ছুড়বেন তার থেকে বেশি গতিবেগে আপনার কাছে আসবে। সায়েন্স। অতএব আপনি এবার কিরম করে ছুড়বেন? ওই ইলেকট্রন পার্টিকেলসগুলোর মতো এফোর ওপর হয়ে যাবে, নাকি ম ম ম ম করে খালি এক জায়গায় ঘুরবে? সেটা আপনার আমার ব্যাপার, সেটা ভেবে চলুন। সময়গুলো মনে রাখবেন, 8:15 থেকে 8:50, স্পেসিফিক অনেকটা, আধ ঘন্টার ওপর সময়। রবিবার না, শনিবার ফ্যান্টাস্টিক করে এটাকে ব্যবহার করুন। হ্যাঁ, 1:20 অবধি আছে। যারা মাঝরাতে যান তাদের জন্য অনেক সময় থাকবে, কিন্তু মাঝরাতে তো সাধারণত আমাদের এখানে কেনাকাটা হয় না, কারণ সেখানে স্থির সিংহলগ্নে অবশ্যই কেনাকাটি করা যেতে পারে। শুভ সময় ওই সময়ও থাকবে, 1:10 থেকে বোধহয় 3:20 অবধি, সেই সময় করতে পারেন যদি আপনার এলাকায় দোকান খোলা থাকে, অথবা বড় দোকানে